বেশ কয়েক বছর ধরেই স্প্যানিশ লা লিগার ভালো ভালো মিডফিল্ডারদের দিকে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা কারোরই তেমন নজর নেই। রিয়াল মাদ্রিদের কথাই ধরুন, যখনই তাদের কোনো মিডফিল্ডারের দরকার হয় তখন তারা বাইরের লিগ থেকে কোনো না কোনো একটা মিডফিল্ডারকে নিয়ে আসে। সাম্প্রতিক সময় যারা খেলছেন তাদের মধ্যে কামাভিঙ্গা বলেন বা চুয়ামেনি বলেন বা জুড বেলিংহাম বলেন, সবার ক্ষেত্রে মোটামুটি এই কথাটাই কিন্তু প্রযোজ্য। সর্বশেষ নিজেদের মিডফিল্ডকে স্ট্রং করার জন্য লা লিগা থেকে দানি সেবায়োসকে কিনেছিল রিয়াল মাদ্রিদ, তাও সেই আই গেস ৮-৯ বছর আগের কথা। আর ওইদিকে বার্সেলোনার কথা ভিন্ন। তাদের যখনই কোনো মিডফিল্ডারের দরকার হয়, তারা যখনই মিডফিল্ডের কোনো একটা ক্রাইসিসে পড়ে, তখনই আমরা দেখি তারা লা মাসিয়া থেকে কোনো না কোনো একটা খেলোয়াড়কে গ্র্যাজুয়েট করে নিয়ে আসছে, মিডফিল্ডের দায়িত্ব দিয়ে দিচ্ছে। সাম্প্রতিক সময় মেইন টিমের মিডফিল্ডের জন্য ওরিয়ল রোমেও বা পাবলো তোরের মতো মিডফিল্ডারকে কেনা হলেও তারা কেউই বার্সেলোনার মেইন একাদশের ধারকাছ দিয়েও কখনোই ছিলেন না। আর এই সুযোগটাই নিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত কয়েক ট্রান্সফার উইন্ডোতে লা লিগার তরুণ অসাধারণ কিছু মিডফিল্ডার কিনে দল ভরেছেন দিয়েগো সিমিওনে। সঙ্গে নিজেদের একাডেমিও সাহায্য করছে বেশ। লা লিগার মিডফিল্ডাররা এমনিতেই অনেক টেকনিক্যাল হন, বল পায়, অনেক দক্ষ হন। ফলে অ্যাথলেটিকোর মিডফিল্ড আগে থেকে অনেক ফ্লুইড ও টেকনিক্যাল হয়েছে, যে কারণে আগের চেয়ে খেলা দেখতে অনেক বেশি শান্তি লাগে। অথচ আগে ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ বলতে আমরা কি বুঝতাম? দমবন্ধ রক্ষণ আর প্রচন্ডভাবে ফিজিক্যাল ফুটবল খেলা দলটা বার্সা বা রিয়াল মাদ্রিদকে চমকে মাঝে মধ্যে লিগ বা অন্যান্য ট্রফি জিততে পারলেও খেলা দেখে তেমন শান্তি লাগতো না। রাউল গার্সিয়া, গাবি, দিয়েগো গোদিন, হুয়ান ফ্রান, মিরান্দা, দিয়েগো কস্তা, আদ্দা তুরান, এরকম খেলোয়াড়রা বার্সেলোনার মতো ফ্লুইড ও টেকনিক্যাল ফুটবল কিংবা রিয়াল মাদ্রিদের মতো টেকনিক্যাল ও ট্রানজিশনাল ফুটবলের ধার কাছ দিয়েও যেতেন না। উল্টো তাদের খেলা দেখলে মূলত যুদ্ধ করতে নেমেছেন এক একজন পাওয়ার হাউস মিডফিল্ডার। সেই অ্যাথলেটিকো আর এই অ্যাথলেটিকোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিয়েগো সিমিওনে আর আগের মতো নেই, ধীরে ধীরে ফ্লুইড ফুটবলের দিকে এগিয়ে যাচ্ছেন গত কয়েক বছর ধরে। হুলিয়ান আলভারেজ, আতোয়ান গ্রিজমান, সল নিগেজ, জোয়াও ফেলিক্সের মতো খেলোয়াড়দের অ্যাথলেটিকোতে আসা সেই ব্যাপারটাই পয়েন্ট আউট করেছে। তবে গত ১-২ বছরে ডিয়েগো সিমিওনে নিজের দলকে আরো ফ্লুয়েন্ট, আরো ফ্লুইড বানানোর জন্য যেভাবে একে একে টেকনিক্যাল মিডফিল্ডার কিনে যাচ্ছেন, এই ব্যাপারটাই আরো বেশি আশ্চর্য করছে আমাদেরকে। মিডফিল্ডারগুলোর কোয়ালিটি দেখে মনে হচ্ছে ট্রান্সফারগুলো অ্যাথলেটিকোর নয়, বরং বার্সেলোনার। কোকে তো আগে থেকে ছিলেনই, অ্যাটলেটিকোর একাডেমি থেকে উঠে এসেছেন পাবলো ব্যারিওসের মতো একজন রত্ন। একসময় খেলার স্টাইলের দিক থেকে কোকেকে শাভি, ইনিয়েস্তা, বুস্কেটস না হোক, অন্তত সেস্ক ফ্যাব্রিগাস, দাভিদ সিলভা বা সান্তি কাজোরলাদের যোগ্য উত্তরসূরি মনে করা হতো। কোকের পথ ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিম থেকে এই পাবলো ব্যারিওস উঠে এসেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের মেইন টিমে একজন ক্রাফটি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। আমার মতে বর্তমান বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড মিডফিল্ডারদের তালিকা করা হলে পাবলো ব্যারিয়াসের নাম উপরের দিকেই থাকবে। ডান পায়ের প্রেস রেজিস্ট্যান্ট এই মিডফিল্ডারের পাসিং কোয়ালিটি এতটাই ভালো, অ্যাথলেটিকোর ডিপ বিল্ড আপ মোটামুটি মিডফিল্ড থেকে একাই সামলান এই পাবলো ব্যারিয়াস। সেন্ট্রাল মিডফিল্ডের জোনগুলো থেকে বল ক্যারিং ক্ষমতাও বেশ ভালো তার। আবার আদর্শ ক্রিয়েটিভ সেন্ট্রাল মিডফিল্ডারের একটা গুণ থাকে, আক্রমণ ভাগে ডিসাইসিভ একটা পাস পাঠানোর আগে বা বল প্রগ্রেস করার আগে একটু থেমে আশপাশ ভালো করে লক্ষ্য করে পাস দেন। এই ব্যাপারটাও ব্যারিয়াসের মধ্যে আছে বেশ ভালোভাবে। এসব গুণের সঙ্গে যোগ করুন তার এরিয়াল বা গ্রাউন্ড ডুয়েলে দক্ষতা এবং ড্রিবলিং ক্ষমতা। ব্যারিওসের খেলার স্টাইল দেখে নিঃসন্দেহে মনে হতে বাধ্য যে পেদ্রি, রদ্রিদের পাশে তাল মিলিয়ে খেলার যোগ্যতা তার বেশ ভালোই হচ্ছে। আর দিয়েগো সিমিওনের দলে খেলতে হলে একটা নির্দিষ্ট লেভেলের এনার্জি আর ওয়ার্ক রেট তো থাকা লাগেই। বি টিমের হয়ে খেলতে খেলতে সেটা বেশ আগে থেকেই রপ্ত করতে পেরেছিলেন পাবলো ব্যারিয়াস। এবার আসা যাক অ্যালেক্স বায়নার ব্যাপারে। কিছুদিন আগে তার ব্যাপারে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে গত এক দশকে স্পেনে এমন কিছু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বের হয়েছে যারা চাইলে আক্রমণ ভাগের বাঁ দিকেও খেলতে পারে অনায়াসে, লেফট হাফ স্পেসে ত্রাস ছড়াতে পারে, তবে তারা প্রথাগত লেফট উইঙ্গার কিন্তু নন। আন্দ্রেস ইনিয়েস্তা, দাভিড সিলভাদের এই ক্যাটাগরিতে কিন্তু ফেলা যেতে পারে। প্রতিপক্ষের ডিবক্স বরাবর যাতে ফাইনাল বল দেওয়ার ক্ষমতা ঈর্ষণীয়। অ্যালেক্স বায়ানা ঠিক এই ক্যাটাগরির একজন মিডফিল্ডার। অধিকাংশ সময় 4-4-2 ফরমেশনে খেললে, যে কারণে দিয়েগো সিমিওনে তাকে লেফট মিডফিল্ডারের ভূমিকায় খেলান। বল প্লেইং, ক্রিয়েটিভিটি, টেকনিক্যালিটি সবকিছু অসাধারণ। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো দলকে ফাঁকি দিয়ে এই ক্রাফটি মিডফিল্ডারটাকে ভিয়ারিয়াল থেকে নিয়ে এসেছেন ডিয়েগো সিমিওনে। ঠিক একই ধরনের মিডফিল্ডার যিনি গত গ্রীষ্মে অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছেন, তিনি থিয়াগো আলমাদা। ডান পায়ের খেলোয়াড়, আর্জেন্টিনা থেকে উঠে আসা আরও 10 জন অ্যাটাকিং মিডফিল্ডারের মতো তিনিও একজন। তাকে কখনো বায়ানার মতো ওই লেফট হাফ স্পেসের জায়গাগুলোতে বা কখনো সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতে খেলাচ্ছেন সিমিওনে। তবে লক্ষ্য করার মতো বিষয় একটাই, তিনি বল পায়, অত্যন্ত ক্রাফটি, অনেক টেকনিক্যাল, দুর্দান্ত একজন খেলোয়াড়। আর্জেন্টিনার জাতীয় দলের লেফট উইং এর অন্যতম প্রধান ভরসা তো তাকে এমনি এমনি মানা হচ্ছে না। আসা যাক জনি কার্দোসোর ব্যাপারে। ব্রাজিলিয়ান বাবা মায়ের সন্তান কার্দোসো সেই ছোটবেলাতেই চলে এসেছিলেন আমেরিকায়। সেখান থেকে লা লিগার রিয়াল বেতিসেই উত্থান। সবার নজরে পড়লেও দলে আনার ব্যাপারে বাজিমাত করেছে অ্যাথলেটিকোই। বায়না, আলমাদা বা ব্যারিওসের মতো অত ক্রিয়েটিভ প্লেয়ার না হলেও সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে পাসিং কোয়ালিটি বেশ ভালো তার। তবে ইন্টারসেপশন আর আগে থেকে অ্যান্টিসিপেট করে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার গুণ আবার সবার থেকে তার একটু বেশি। তবে নতুন দিনের অ্যাথলেটিকোর মিডফিল্ডারদের মতো তারও প্রেস রেজিস্ট্যান্স এবং বিপদ থেকে বল বের করে নিয়ে আসার গুণটা রয়েছে।
একেবারেই ট্যাকল, চ্যালেঞ্জ আর ফিজিক্যালিটি সর্বস্ব সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু তিনি নন। 1-2 টাচে বল প্রোগ্রেস করে বল সামনে পাঠাতে চান, বল বেশিক্ষণ হোল্ড করতে চান বলে মনে হয়নি। মাঝে মধ্যে ইনজুরিতে পড়ছেন, তবে এই ইনজুরির ব্যাপারটা যদি কোনো রকমে ঠিক করতে পারেন, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডের অন্যতম প্রধান সম্পদ কিন্তু এই জনি কার্দোসো হতে পারেন। একই ধরনের মিডফিল্ডার ওবেদ ভার্গাস। MLS কাপের ফাইনালে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে আটকে রেখে নজরে পড়েছিলেন সিয়াটল সাউন্ডার্সের এই মেক্সিকান মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশ অ্যাগ্রেসিভ ও ফ্রন্ট ফুটে খেলেন। টিপিক্যাল মেক্সিকান ফাইটার মেন্টালিটি রয়েছে তার মধ্যে। 4-4-2 ফরমেশনে ব্যারিয়াস বা কোকের মতো কারোর পাশে অপেক্ষাকৃত ডিফেন্সিভ ভূমিকায় বেশ ভালোই করবেন। তবে আমার মতে এই মিডফিল্ডে অ্যালেক্স বায়ানা এবং পাবলো ব্যারিওসের মতো দুর্দান্ত আরেকজন মিডফিল্ডারকে অ্যাটলেটিকো মাদ্রিদ সম্প্রতি কিনেছে স্প্যানিশ ক্লাব এলচে থেকে, তাও আবার মাত্র 16 মিলিয়ন ইউরোর বিনিময়ে। ট্রান্সফার উইন্ডোর এই বাজারে 16 মিলিয়ন ইউরো খুবই অল্প দাম। এই অল্প দামে একটা টেকনিক্যাল খেলোয়াড় পাওয়া যে কত বড় ভাগ্যের ব্যাপার, সেটা অ্যাটলেটিকো মাদ্রিদ এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এক্সপিরিয়েন্স করেছে। অনেকের মতেই 20 বছর বয়সী যে সেন্ট্রাল মিডফিল্ডারকে অ্যাটলেটিকো মাদ্রিদ কিনেছে তার প্লেইং স্টাইল বার্সেলোনার পেদ্রির মতো। এই তরুণের নাম রদ্রিগো মেন্ডোজা। সেন্ট্রাল মিডফিল্ড থেকে যেভাবে ড্রিবলিং করেন পেদ্রির কথাই মনে পড়ে যায়। প্রতিপক্ষ জটলা করেও তার কাছ থেকে বল কেড়ে নিতে পারে না, এতটাই প্রেস রেজিস্ট্যান্ট মিডফিল্ডার তিনি। মিডফিল্ডের যে কোনো অ্যাঙ্গেল থেকে সামনে লাইন ব্রেকিং পাস পাঠাতে পারেন, সামনে থাকা ফরওয়ার্ডের উদ্দেশ্যে একদম মাপা থ্রু বল পাঠাতে পারেন। এই মৌসুমে বার্সেলোনার কাছে লিগের 2 ম্যাচেই 3-1 গোলে হেরেছে এলচে। ম্যাচ হারলেও এই 2 ম্যাচেই বার্সেলোনার বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন রদ্রিগো মেন্ডোজা। ম্যানচেস্টার সিটির লোভে পড়ে এক রদ্রিগোকে কয়েক বছর আগে বিক্রি করতে বাধ্য হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার এই রদ্রিগোকে তারা কত দামে বেচে সেটাই দেখার বিষয়। তবে আশ্চর্যের ব্যাপার হলো, ঠিক এই ধরনের একজন পাস নির্ভর সেন্ট্রাল মিডফিল্ডারের জন্যই মাথা কুটে মরছে রিয়াল মাদ্রিদ। চোখের সামনে এত কম দামে এই মিডফিল্ডারকে তারা অ্যাটলেটিকোতে কিভাবে যেতে দিল সেটাই বরং আশ্চর্যের বিষয়। অনায়াসে দানি সেবায়োসকে বিক্রি করে দিয়ে রদ্রিগো মেন্ডোজাকে আনতে পারতো তারা। প্রথমে স্কোয়াড প্লেয়ারের ভূমিকায় থেকে পরে আস্তে আস্তে মেইন 11-এ ঢোকার সামর্থ্য ছিল এই তরুণের। অনূর্ধ্ব 20 বিশ্বকাপে স্পেনের স্টার্টিং মিডফিল্ডার ছিলেন এই রদ্রিগো মেন্ডোজা। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি নিজেই জানিয়েছেন যে এই রদ্রিগো মেন্ডোজা ঠিক তার মতোই খেলেন। সেন্ট্রাল মিডফিল্ডে একদম স্ট্যাটিক থাকেন না রদ্রিগো। ডিপ মিডফিল্ডের জোনগুলোতে বেশ ভালোই ঘোরাফেরা করেন এবং পেছন থেকে প্রথম চান্সেই বল প্রোগ্রেস করে সামনে পাঠাতে চান। পাবলো ব্যারিওস, অ্যালেক্স বায়ানা, কোকে, জনি কার্দোসো, ওবেদ ভার্গাস এবং রদ্রিগো মেন্ডোজার এই চূড়ান্ত টেকনিক্যাল মিডফিল্ডের সামর্থ্য রয়েছে বার্সেলোনার টেকনিক্যাল মিডফিল্ডকে টেক্কা দেওয়ার। তবে অবশ্যই যদি তারা ফর্মে থাকে। তাদের টেকনিক্যালিটি এবং ক্রিয়েটিভিটির লেভেলটা ঠিক অমনই। দিয়েগো সিমিওনে কি পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজ থেকে 5 বছর আগেও কি এই জিনিসটা কল্পনা করতে পারতেন যে ডিয়েগো সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদে একটা কমপ্লিটলি টেকনিক্যাল মিডফিল্ড খেলাবেন? এখন সেটাই বাস্তব। কোপা দেল রেতে সেদিন রিয়াল বেতিসকে 5-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। সেই ম্যাচের দ্বিতীয় গোলের বিল্ড আপে এক দুর্দান্ত পাসিং সিকোয়েন্স গঠন করেছিল অ্যাটলেটিকো। এক গোলকিপার ছাড়া যে সিকোয়েন্সে সবাই অংশ নিয়েছিলেন। ঘরের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে 10-এর বেশি পাসের 24টা সিকোয়েন্স গঠন করেছিলেন অ্যাটলেটিকোর খেলোয়াড়রা। এমন টেকনিক্যালিটি অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডে লাস্ট কবে দেখেছিলেন আপনারা? সিমিওনের মিডফিল্ড এভাবেই চমকে দিচ্ছে সবাইকে। হয়তো এখনো পয়েন্ট টেবিলে সেটার ট্রু রিফ্লেকশন সবসময় দেখা যাচ্ছে না, কিন্তু আজীবন ফিজিক্যাল ফুটবল খেলানো সিমিওনো যদি এবার এতগুলো টেকনিক্যাল ফুটবলারকে একই একাদশে খেলানোর একটা প্রপার ফর্মুলা বের করতে পারেন, তাহলে লা লিগার ইতিহাসে দৃষ্টিনন্দন ফুটবল খেলা স্কোয়াডগুলোর মধ্যে অ্যাটলেটিকোর এই স্কোয়াডটাও থাকবে, এটা নিশ্চিত। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ডিয়েগো সিমিওনের এই টেকনিক্যাল অ্যাটলেটিকো মাদ্রিদ সম্বন্ধে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।